দর্শক, বাজারে গেলে যখন এক হালি ডিমের দাম শুনে পকেটে হাত দিয়ে দেখেন টাকার চেয়ে দীর্ঘশ্বাসটাই বেশি ভারী, তখন কি মনে হয় না আসলে দেশটা চালাচ্ছে কে? রাজনীতি নিয়ে আমরা চায়ের দোকানে ঝড় তুলি ঠিকই, কিন্তু পেছনের আসল খেলাটা কয়জন বুঝি? 16 বছর ধরে আমরা একটা পরিবর্তনের আশায় ছিলাম। ভেবেছিলাম 5 আগস্টের পর সব ঠিক হয়ে যাবে, আকাশটা ফর্সা হবে। কিন্তু গত কয়েকদিনে ঢাকার পলিটিক্যাল পাড়ায় যা ঘটছে তা দেখে মনে হচ্ছে আকাশ ফর্সা হওয়া তো দূরের কথা, বরং নতুন এক মেঘ জমছে। আপনারা যারা ভাবছিলেন বিএনপি তো ক্ষমতায় এসেই গেছে, গদি রেডি, তাদের জন্য আজকের ভিডিওটা একটা ওয়েক আপ কল। কারণ সেগুনবাগিচায় 7 ডিসেম্বর বিকেলে এমন এক ঘটনা ঘটেছে যা বিএনপির সলিড অঙ্কে বড়সড় গোলমাল পাকিয়ে দিয়েছে। পুরনো বন্ধু যখন নতুন শত্রু হয়ে দাঁড়ায়, তখন কি আর রাজনীতির সমীকরণ সোজা থাকে? আজ আমরা সেই জটিল জটটাই খুলব। তবে তার আগে যারা সত্যটা জানতে চান, কোনো দলের অন্ধ ভক্ত না হয়ে লজিক দিয়ে বুঝতে চান, তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন। কারণ আমরাই বলি সেই কথা যা মেইন স্ট্রিম মিডিয়া বলতে ভয় পায়। শুরুতেই আসা যাক মেইন প্লেয়ারের কথায়, বিএনপি। গত 1.5 দশক ধরে তারা মার খেয়েছে, জেল খেটেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু 5 আগস্টের পর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনাদের মনে হয়নি যে তারা একটু বেশিই রিল্যাক্সড? যেন ফাঁকা মাঠে গোল দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এই ওভার কনফিডেন্স থেকেই তারা একটা বড় চাল চালল। 272টি আসনে ধুম করে প্রার্থী ঘোষণা করে দিল। ভাবটা এমন, শরিক টরিক বুঝি না, আমরাই সব। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, পলিটিক্সে 1+1 সবসময় 2 হয় না। তাদের দীর্ঘদিনের সাথী লেবার পার্টি 20 বছরের সম্পর্ক চুকিয়ে টাটা বাই বাই বলে দিয়েছে। 12 দলীয় জোট আর গণতন্ত্র মঞ্চের নেতারা এখন ক্ষোভে ফুঁসছেন। চিন্তা করুন, যেই বন্ধুদের নিয়ে তারা দুঃসময়ে রাস্তায় ছিল, সুসময়ের গন্ধে তাদেরই বাসের পেছনের সিটে ঠেলে দেওয়া হলো। শরিক নেতারা এখন ওপেনলি বলছেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে কি আরেকটা একনায়কতন্ত্র আমদানি করব? পাবলিক সেন্টিমেন্ট কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। মধ্যবিত্ত মানুষ যারা জাস্ট একটু শান্তি চায়, তারা যখন দেখে বড় দলগুলো আবার সেই পুরনো কামড়াকামড়িতে ব্যস্ত, তখন তাদের মনে প্রশ্ন জাগে, তবে কি আমরা বোকার স্বর্গে বাস করছি? এই যে শরিকদের অবজ্ঞা করা, এটা কি বিএনপির জন্য বুমেরাং হতে যাচ্ছে না? এখন একটা টেকনিক্যাল বিষয় বলি, যেটা অনেকেই মিস করছেন। নির্বাচন কমিশনের আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন। বিষয়টা সিম্পল, কিন্তু এর ইম্প্যাক্ট ভয়াবহ। আগে কি হতো? ছোট ছোট দলগুলো বড় ভাইদের ঘাড়ে চড়ে, মানে বড় দলের প্রতীক যেমন নৌকা বা ধানের শীষ নিয়ে নির্বাচন করত। কিন্তু এবার আইন বলছে, নো ব্রাদার, নিজের পায়ে দাঁড়াও। জোট বাঁধতে পারেন, সমস্যা নেই, কিন্তু ব্যালট পেপারে মার্কা হতে হবে আপনার দলের নিজস্ব। ভাবুন তো, যে দলটার নামই মানুষ ঠিকমতো জানে না, তাদের প্রতীক যদি হয় কেটলি বা মোমবাতি, আর তারা যদি ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায়, ভোট কি তারা পাবে? এই এক আইনে ছোট দলগুলোর অস্তিত্ব সংকটে। এটাকে আপনি বলতে পারেন পলিটিক্যাল ফিল্টার। কিন্তু এইখানেই টুইস্ট, এই আইনের কারণেই ছোট দলগুলো এখন আর বড় দলের দিকে তাকিয়ে বসে নেই। তারা ভাবছে মরলে একাই মরব, কিন্তু মাথা নিচু করে না। এই ডু অর ডাই সিচুয়েশনটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে মাঠের আরেকটা নীরব শক্তি। তারা কারা? এবার একটু জামায়াতে ইসলামের দিকে ফোকাস করি। বিএনপি যখন ঢাকঢোল পিটিয়ে প্রার্থী ঘোষণা করছে, জামায়াত তখন পিনপতন নীরবতায় গ্রাসরুট লেভেলে কাজ করছে। তাদের স্ট্র্যাটেজিটা ইন্টারেস্টিং। তারা বলছে ইসলামী সব ভোট এক বাক্সে। খেয়াল করবেন, তারা কিন্তু হুটহাট করে প্রার্থী দিচ্ছে না। তারা 8টি সমমনা ইসলামী দলকে নিয়ে একটা লার্জার ইসলামিক অ্যালায়েন্স বা বৃহৎ মোর্চা গঠন করছে। তাদের ক্যালকুলেশন একদম ক্লিন। 300 আসনে তারা প্রার্থী রেডি রেখেছে, কিন্তু সেখান থেকে 80 থেকে 100টি আসন তারা শরিকদের, যেমন চরপোনায় পীর সাহেবের দল বা খেলাফত মজলিসকে ছেড়ে দিতে রাজি। কেন? কারণ তারা জানে একা 300 আসনে জেতা কঠিন, কিন্তু ইসলামী সেন্টিমেন্টকে যদি এক করা যায়, তাহলে তারা কিংমেকার হতে পারে। আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির দিকে তাকান, সেখানে এখনও ধর্মের প্রভাব প্রবল। মানুষ যখন দেখে বড় দলগুলো মারামারি করছে, তখন তারা একটা ডিসিপ্লিনড অল্টারনেটিভ খোঁজে। জামায়াতের এই কম কথা বেশি কাজ বা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্রোচটা কিন্তু বিএনপির ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারে। আপনার কি মনে হয়, ইসলামী দলগুলো এক হলে ভোটের মাঠে তার প্রভাব কতটা পড়বে? তবে দর্শক, আসল খেলাটা শুরু হয়েছে 7 ডিসেম্বর বিকেলে। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে যা ঘটল, তা পুরনো রাজনীতিকদের সিলেবাসে ছিল না। একটা নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটল, নাম গণতান্ত্রিক সংস্কার জোট। নেতৃত্বে কারা? সেই মুখগুলো যারা 5 আগস্টের ব্লাডি জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম।
এটা কিন্তু কোনো মামুলি ঘোষণা না। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, এটা শুধু নির্বাচনী জোট নয়, এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স। তাদের টার্গেট রাষ্ট্রের সংস্কার। এখানে একটা ইমোশনাল কানেকশন আছে। জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে কি শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য, নাকি সিস্টেম বদলানোর জন্য? এই প্রশ্নটাই এনসিপি বারবার সামনে আনছে। তারা বলছে, পুরনো রাজনীতির পথে দেশকে আর যেতে দেওয়া হবে না। দেশের ইয়াং জেনারেশন যারা ফার্স্ট টাইম ভোটার, তাদের পালসটা কিন্তু এই জোটের দিকে। তারা বিএনপি বা আওয়ামী লীগ কাউকেই ব্লাইন্ডলি ট্রাস্ট করে না। তারা চায় লজিক, তারা চায় সংস্কার। এবি পার্টি এবং এনসিপির এই কম্বিনেশন যদি ঠিকঠাক ক্লিক করে, তাহলে ঢাকার আরবান ভোট ব্যাংক এবং শিক্ষিত মধ্যবিত্তের ভোট কিন্তু বড় দলগুলোর হাতছাড়া হয়ে যেতে পারে। এটা কি বিএনপির জন্য অশনি সংকেত নয়? এবার একটু বিনোদনের পাতায় আসা যাক, মানে জাতীয় পার্টি। এরশাদ সাহেবের এই দলটার অবস্থা এখন লেজে গোবরে। দল এখন 3 ভাগে বিভক্ত। জিএম কাদের একদিকে, রওশন এরশাদ আরেকদিকে, আবার আনিসুল ইসলাম মাহমুদ 16 দল নিয়ে আরেক জোট করছেন। সবার একটাই দাবি, লাঙল আমার। নির্বাচন কমিশনও কনফিউজড, লাঙল কার হাতে দেবে। কিন্তু হাসির বিষয় হলেও এর একটা সিরিয়াস ইম্প্যাক্ট আছে। জাতীয় পার্টি যতই দুর্বল হোক, উত্তরবঙ্গে তাদের একটা রিজার্ভ ভোট ব্যাংক আছে। এখন দল ভাগ হয়ে যাওয়ায় এই ভোটগুলো ভাগ হয়ে যাবে। আর এই ভাগ হওয়া ভোটের সুবিধা কে পাবে? বিএনপি নাকি জামায়াত, নাকি নতুন কোনো শক্তি? পলিটিক্সে একটা কথা আছে, শত্রুর দুর্বলতাও মাঝে মাঝে নিজের জন্য বিপদ ডেকে আনে। জাতীয় পার্টির এই ধসে যাওয়া অবস্থা আসলে এনটি আওয়ামী লীগ ভোটকে আরও ফ্র্যাগমেন্টেড বা খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, যা কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বড় বাধা। এতক্ষণ পলিটিক্যাল গুটি চালাচালি নিয়ে কথা বললাম, কিন্তু দিন শেষে আপনার আমার লাভ কি? এই যে জোট হচ্ছে, ভাঙছে, এতে কি চালের দাম কমবে? 5 আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম সিন্ডিকেট ভাঙবে, কিন্তু বাস্তবতা হলো সিন্ডিকেটের শুধু হাত বদল হয়েছে, দাম কমেনি। মধ্যবিত্ত মানুষ এখন রাজনীতির এই জটিল অঙ্ক দেখে ক্লান্ত। তারা ভাবছে, ভাই যেই ক্ষমতায় আসুক, আমাদের ঘাড়ে যেন আর নতুন করে ফ্যাসিবাদের ভূত না চাপে। এনসিপি বা নতুন জোটগুলো যখন অর্থনৈতিক মুক্তির কথা বলে, তখন সেটা আমাদের মতো সাধারণ মানুষের কানে মধু বর্ষণ করে ঠিকই, কিন্তু বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কারণ অতীতে আমরা বহুবার ঠকেছি। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। মানুষ এবার অনেক বেশি সচেতন। তারা জানে, যদি কোনো একক দলকে ব্ল্যাঙ্ক চেক বা নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়, তবে তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে। তাই পাবলিক সেন্টিমেন্ট এখন একটা ব্যালেন্সড পাওয়ার বা ভারসাম্যপূর্ণ সরকারের দিকে ঝুঁকছে। আর এখানেই নতুন জোটগুলোর প্রাসঙ্গিকতা। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা সিক্রেট বা আমার নিজস্ব অ্যানালিসিস শেয়ার করি। এতক্ষণ যা বললাম তার সারমর্ম হলো, কেউই এবার এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। বিএনপি ভাবছে তারা সুইপ করবে, কিন্তু জামায়াতে ইসলামীর জোট এবং এনসিপির সংস্কার জোট মিলে অন্তত 80 থেকে 100টি আসনে গেম চেঞ্জ করে দিতে পারে। এখানেই সেই আনএক্সপেক্টেড টুইস্ট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা হয়তো একটা হাং পার্লামেন্ট বা ঝুলন্ত সংসদ দেখতে যাচ্ছি। অর্থাৎ কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151 আসন পাবে না। তখন কি হবে? তখন এই ছোট দলগুলো, বিশেষ করে এনসিপি এবং জামায়াতের জোট হয়ে উঠবে কিংমেকার। বিএনপিকে সরকার গঠন করতে হলে এদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, এদের সংস্কার প্রস্তাব মেনে নিতে হবে। আর যদি তা হয়, তবে সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পজিটিভ টার্ন হবে। কারণ তখন আর কেউ চাইলেই একনায়ক হতে পারবে না। ক্ষমতার চাবিকাঠি থাকবে একাধিক হাতে, যা জবাবদিহিতা নিশ্চিত করবে। তাই দর্শক, এবারের নির্বাচন শুধু মার্কা দেখে ভোট দেওয়ার নির্বাচন না, এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনি কি চান পুরনো মুখগুলোই আবার ক্ষমতায় এসে লুটপাট শুরু করুক, নাকি চান সংসদে এমন একটা ব্যালেন্স আসুক যেখানে কেউ চাইলেই আপনাকে চোখ রাঙাতে পারবে না? জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনও রাজপথে শুকায়নি। এই রক্ত কি আমরা বৃথা যেতে দেব, নাকি আবেগের বশবর্তী না হয়ে ঠান্ডা মাথায় এমন কাউকে বেছে নেব যারা সত্যি সত্যি রাষ্ট্র সংস্কারের ক্ষমতা রাখে? কমেন্ট সেকশনটা আপনাদের জন্য খোলা। আমাদের জানান, আপনার কি মনে হয়, আগামী সংসদে কি বিএনপির একক আধিপত্য থাকা উচিত, নাকি এনসিপি ও জামায়াতের মতো শক্তিগুলোর শক্তিশালী বিরোধী দল বা জোট হিসেবে থাকা উচিত? ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ মনে হয়, প্লিজ শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কারণ সচেতন নাগরিকই পারে একটা সুস্থ দেশ করতে। ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ইনসাইড স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। আল্লাহ হাফিজ।